বলো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, না তুমি গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো সবাই? শুয়ে পড়লে হবে না, শুয়ে পড়লে দেখতে পাবে না কেউ। তুমি শুয়ে পড়লে কেন? তুমি শুয়ে পড়লে কেন? তোমাকে কেউ দেখতে পাচ্ছে না। ওঠো, বলো গুড মর্নিং বলে দাও ভালো করে। বলো গুড মর্নিং, বলো বাবা, বলো আমি উঠে পড়েছি তো ঘুম থেকে, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। বলো দেরি করে ঘুম থেকে উঠেছি। এখন বাজে 8:40 বাজে। আমি অনেকক্ষণ আগেই উঠেছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে টাইম আছে এখনও। অন্যদিন তো 9টা বেজে যায়। এখনও গুবলু সোনাকে খাওয়াইনি, গুবলুকে খাওয়াবো, দিয়ে নিচে ভাত বসাবো। এটাই আমার কাজ, রান্না বান্না করা। আর উপরে আজকে অনেক জামা কাপড় কাচতে হবে। জামা কাপড় কাচতে পারছি না, কি কর রাগ ধরছে, আমার ভালো লাগছে না। কতদিন ধরে জামা কাপড় কাচতে পারছি না। যে ছাদে আমাদের সর্ষে, তারপরে মুসুরি, ওগুলো পড়ে রয়েছে, ধুলো, প্রচুর ধুলো, তার জন্য জামা কাপড় কাচতে পারছি না। জামা কাপড়গুলো আজকে দেখি কাচবো। আজকে আবার আমার বড় ছেলের ভর্তি আছে, স্কুলে ভর্তি করতে যেতে হবে। এবার ক্লাস 6-এ উঠবে। উনি এখন ঘুমোচ্ছে। কাল থেকে মানে আজ থেকে বই দিয়ে দেবে, কাল থেকে পড়া স্টার্ট, মানে কালকে সোমবার, কাল থেকে পড়া শুরু হয়ে যাবে, পড়াতে আসবে, ও পড়তে যাবে। আর আমার সব থেকে বড় অসুবিধা হয়ে গেছে, আমার গ্যাসটা উপরে শেষ হয়ে গেছে, নিচে বারবার যেতে হচ্ছে, নিচে দুধটা বসানো আছে, আবার আনতে যেতে হবে। হ্যাঁ, আমার গুবলুর জন্য, গুবলুকে খাওয়াতে হবে, চা খাবো, নিচ থেকে চাটা করে নিয়ে আসি। দাদা কালকে ডাকবো না, দেখি না কতক্ষণ ঘুমোতে পারে। কি এনেছে তোর জন্য ছোট্ট আম্মা? হ্যাঁ, ব্যাট বল। কে নেবে ওটা? দাদাকে দিয়ে দেবা, দাদাকে, ওর দাদাকে দিয়ে দেবা, ওকে দিবা না, ওকে দিবা না, ও দাদাকে দিয়ে দেবা। ওই রে দিশান দিদি নিয়ে আসছি, হাঁটছে হচ্ছে কেন? দিশান দিদি আসছে, দেখ দাদাকে দেবে, তোকে দেবে না তো, দাদাকে দেবে। না 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 না, তোমার জন্যই, তোমার জন্যই। ওই দা দিদি ভাই আসছে। দে, দিবি না, দিবি না, ওকে দিবি না, দিবি না, ওকে দিবি না। হ্যাঁ, ব্যাট বল। তুমি ব্যাট বলটা নিয়ে খেলবে? হ্যাঁ, দেখলাম তো তোমায়। তোমাকে কাকাকে আর একজন কে ছিল? তোমাকে দেখেছি আমরা ওই যে বাগদীপতলায় ঘুরতে গেছিলাম, তো ওখানে কাকি শাশুড়িও গেছিল, কাকিমা আর কাকা দুজনেই গেছিল। ওখানে আমার পিস শাশুড়ির বাড়ি আছে, মানে ওখান থেকে একটু দূরে, তো ওখানে ঘুরতে গেছিল পিস শাশুড়ির বাড়িতে। তো এবার যাওয়ার পথে কাকা কাকিমা ওই মেলাতে ঘুরতে গেছিল, পুজো দিতে গেছিল মন্দিরে। তো ওখান থেকে খেলনা কিনে এনেছে আমার গুবলু সোনার জন্য, একটা ব্যাট, একটা বল, মানে ব্যাট বল। তো ওটা পেয়ে খুব খুশি হয়েছে। তা প্লাস্টিকের ব্যাট বল, তো এবার ওটা মানে কিভাবে ভাঙবো সেটাইও চেষ্টা করবে, আমি যতদূর জানি। কারণ আমার দুই ছেলেই খেলনাটা নিয়ে এসে কখন ভাঙবে সেটাই আর কি ভাবে। আমার বড় ছেলে এখন বড় হয়ে গেছে, তাই ও আর ভাঙে না, আর ও খেলনা জিনিসও কেনে না মেলায় গেলে। মানে আমার গুবলু সোনা খুব খেলনা ভাঙতে পারে। ওই যে জামালপুর থেকে 2টো খেলনা এনেছি, 3টে খেলনা এনে দিয়েছিলাম। তো একটা বন্দুক এনে দিয়েছিলাম, বেশ কি সুন্দর বন্দুকটা, মানে ভেতরে ছোট ছোট গুলিও ছিল, গুলি দিয়ে বেশ ফায়ার করছিল, বেশ খুব সুন্দর। ওটাকে কি ভাবে যে ভেঙেছে তার ঠিক নেই। আর একটা পাখা এনেছিলাম প্লাস্টিকের, বেশ ঘোরালে বেশ আওয়াজ হচ্ছিল, ওটাকেও ভেঙে ফেলেছে। তো খেলনা ওদের হাতে একদমই চেকে না। তো আমি জানি না, ব্যাট বলটা প্লাস্টিকের, তো খেলা করবে 2 দিন, তারপরে ভাঙতে তো পারবে না, হয়তো পায়ে করে দুমড়ে চিপসে রেখে দেবে। সে যাই হোক, তারপরে এই যে নিচে এলাম, নিচে এসে এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর মা ওদিকে টাইম কলে জলটা তুলে নিচ্ছে। টাইম কল না, ওটা হচ্ছে সাবমার্সালের কল, মানে মিনি বসানো আছে আমাদের ওই যে ঘরের পাশে, জেঠুর ঘরের পাশে ওটা। তো ওখানেই আমি ওই যে হাঁড়ি কড়াই মাটিটা ওখানে রেখে দিয়েছি, ওখান থেকেই হাঁড়ি কড়াই মাটিটা দিই। আমি হাঁড়ি কড়াইটা মাটি দিয়ে নিলাম, দিয়ে এই যে রান্নাঘরে চলে আসলাম, ভাতটা বসিয়ে দেবো। আর মা ওদিকে জলটা তুলে নিচ্ছে। প্রত্যেকদিন সকালবেলা মিনিটা চালানো হয়। মা ওই যে খাবার জলগুলো, তারপর রান্নার জলটা, খাবার জল বলতে আমরা কেনা জলই খাই, আর রান্নার জলটা শুধু ওই মিনি থেকে নেওয়া হয়। মা রান্নার জলটা তুলে নিচ্ছে ওদিকে, আর আমি এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর তোমরা তো অনেকে কমেন্ট করো যে তোমাদের রান্নাঘরটা এবার ঠিক করো, রান্নাঘরটার অবস্থা খুব খারাপ। সত্যিই তাই, রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ। আগে জানো তো ওই যে ভিতরে ওই রান্নাঘরের ভিতরটাতে রান্না করা হতো, এত অন্ধকার থাকতো, লাইট জ্বেলে রান্না করতে হতো। দেখোই না, এখান থেকেই বোঝা যাচ্ছে কেমন অন্ধকার রান্নাঘরের ভিতরটা। তো আমি বিয়ের পর এসে বাইরে একটা উনুন বানিয়েছিলাম, তো তারপর থেকেই বাইরে রান্না হয়। আর সামনেটা আমার বর পাঁচিল দিয়ে একটু ঘিরে দিয়েছে, একদম খোলা ছিল, খোলামেলা ছিল, পাঁচিল দিয়ে একটু সামান্য মতন অর্ধেকটা ঘিরে দিয়েছে।
আর আমার না মানে বাড়ির সামনে উঠোনের সামনেই তো আমাদের রান্নাঘর, একদম উঠোনের সামনে রান্না করতে ভালো লাগে না, তাই জন্য এই যে পিছনে তো একটা রান্নাঘর আছে, তোমাদের দেখিয়েছিলাম, যেখানে আমি রান্না করতাম। তো এবার এখানে জিনিসপত্র নিয়ে আসা খুব মানে মুশকিল, বৃষ্টি হলে বর্ষাকালে কাদা হয়, জল পড়বে, উপরে ছাউনি নেই, মানে রান্নাঘরের উপরে ছাউনি আছে কিন্তু আসা যাওয়ার রাস্তাটাতেও নেই, তার জন্য খুব অসুবিধা হতো। কিন্তু রান্না করার খুবই সুবিধা, খুব বড় রান্নাঘরটা, আর বেশ মানে ধোঁয়াটা বেরিয়ে যেত, কালি হতো না, খুব সুন্দর লাগতো আমার রান্না করতে, ভীষণ ভালো জায়গা ছিল। ভাবছি ওখানেই রান্নাঘরটা আবার নতুন করে করব। রান্নাঘরটা যেমন ছিল তেমনই আছে, উনুনটাও এখনো পর্যন্ত বানানো আছে, উনুনটাও আমি এখনো ভাঙিনি। কিন্তু ওই যে রান্নাঘরের মধ্যে আমাদের ওই সর্ষে উঠলো না, সর্ষের যে কাঠিগুলো হয় ওগুলো এনে সব ভর্তি করে রেখে দিয়েছে। ওই যে ধান সিদ্ধ করে তো, তাই ওই কাঠিগুলো তো লাগেই, অনেকগুলো জ্বালানি লাগে তো ধান সিদ্ধ করতে, ধান ভাপাতে, তাই জন্য জ্বালানিগুলো রান্নাঘরে রেখে দিয়েছে, তার কারণ বৃষ্টি হলে ভিজে যাবে সেই জন্য। আর এখন যে রান্নাঘরে রান্না করি, এই রান্নাঘরটা নোংরা হওয়ার কারণ আছে, ধোঁয়াটা বেরোবার কোনো রাস্তা নেই, ধোয়ার জন্য একদম রান্নাঘরটা যাচ্ছে তাই অবস্থা। আর ভিতরটা এত নোংরা করে রেখেছে, মানে যতবার আমি পরিষ্কার করব আমার বর ততবার নোংরা করে ফেলবে, আর আমাকে শুধু বলবে পরিষ্কার করো না কেন, পরিষ্কার করো না কেন। মানে মুখে বলতে বেশ ভালোই লাগে কিন্তু কাজে করতে খুবই কষ্ট হয়, কারণ আমি যতবার পরিষ্কার করি রান্নাঘরটা আমার, আমি নোংরা একদমই দেখতে পারি না। আমি অনেক করেছি জানো তো, অনেক করেছি, কিন্তু কখনো নাম পায় না, বরঞ্চ বদনাম আর বদনামই পেয়ে যায়। মানে কখনো বলে না যে বাহ খুব সুন্দর হয়েছে তো কাজটা, বলে না, বলে যে এ বাবা এই কাজটা ফেলে রেখে দিয়েছো, কখন করবা এটা, এইরকমই শুনতে হয়। তো যাই হোক সেসব বাদ দিলাম। তো রান্নাঘরটা আমি পরিষ্কার করি না একমাত্র তাই সেই কারণে রান্নাঘরের মধ্যে এত অপ্রয়োজনীয় জিনিস রেখে দিয়েছে যেগুলো দরকারও লাগে না, প্রচুর বস্তা, প্রচুর মানে জিনিসপত্র, মানে কি বলবো, চাষের জিনিস রয়েছে, কোনটা লাগবে কোনটা লাগবে না আমি কি করে বুঝবো বলো তো, কোনটা আমি ফেলে দেবো। এত নোংরাগুলো একমাত্র ছেলেদের কাজ, ওই যে নোংরাগুলো ওইভাবে পরিষ্কার আমি করতেই পারবো না। সারাদিন ভরে যতই কাজ করি না কেন খুঁত ধরার জন্য ঠিক বসেই থাকে। কিছু মানুষ না কখনো বদলায় না, আর তাদের বদলানোও যায় না। মাঝে মাঝে খুব খারাপ লাগে জানো তো, এই ধরো ঘরে একটু একটু ঝুল হয়ে যায়, বারবার বলেই যাবে ঘরে ঝুলটা যারা সময় পাওনি, মানে বলার ধরনই পুরো আলাদা রকমের হয়ে যায়। যদি বলে যে সময় পেলে ঘরে ঝুলটা ছেড়ে নিও, এটা একটা বলার ধরন, মানে যে কথাটা তুমি ভালোভাবে খারাপভাবে বলবে সেটা কিন্তু ভালোভাবে বলা যায়, কিন্তু সেভাবে মানুষ বলতে পারে না। তবে কি বলতো, আমার বিবাহিত জীবন মানে বিয়ের পরের জীবনে এই যে 12 বছরে মানে এটা বুঝতে পারলাম খুব ভালো করে যে মানুষের কাছে যতই করা হয় না কেন শ্বশুর বাড়িতে কখনো নাম পাওয়া যায় না, বদনাম পাওয়া যায়, বদনামটা খুব ভালো পাওয়া যায় কিন্তু কখনো নাম পাওয়া যায় না। একমাত্র প্রকৃত ভালোবাসতে পারে তার মাই, একমাত্র মা ছাড়া মেয়ের দুঃখ জ্বালা যন্ত্রণা কেউ বোঝে না, এটা একদম প্রকৃত কথা। তো যাই হোক অনেক কথা বললাম আজকে, মাঝে মাঝে খুব কষ্ট হয়, মাঝে মাঝে খারাপ কিছু বললে না বড্ড কষ্ট হয় আমার, তো তোমাদের কাছে শেয়ার করলাম 2-4টে কথা। যাই হোক তারপরে যে কি রান্না করলাম তোমাদের বলি, আজকে ছোলা দিয়ে আলু ভাজা করলাম। আমার বড় ছেলে আবার খুব ভালোবাসে ছোলা আলু ভাজাটা, ওই ছোলা ছিল কয়েকটা ভেজানো, ভেজানো ছোলা তো খায়, 2-4টে ভাবলাম আজকে ছেলেটার জন্য ভেজে দিও, খুব ভালোবাসে তো। ছোলা আলু একটু কালো জিরে ফোড়ন, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করলাম। আর যেটু কালকে 2টো থোড় এনেছিল, থোড়টা কি ভালো, এত নরম থোড়টা, মানে সব থোড় কিন্তু খুব একটা ভালো হয় না, এক একটা ক্যাচক্যাচে হয়, শক্ত হয়, নরম যে থোড়টা হয় মানে খুব সরু একদম, কি সুন্দর নরম। তা ভাবলাম থোড়টা আজকে ডালনা করি। থোড় ভাজা খেতে আমার ভালো লাগে, কিন্তু বাবা আবার থোড় ভাজাটা একদম পছন্দ করে না, খুব নুন মানে একটু নুন চড়া হয়ে যায় না, সেই জন্য বাবা তো নুন খেতে পারে না একদম, বাবার ডালনা খেতে ভীষণ ভালোবাসে। তো তার জন্য বাবার জন্যই আজকে থোড়টা ডালনা করলাম, বেশ মন দিয়ে বেশ ভালো করেই করলাম, জানি না কেমন খেতে হবে। একটু কলাইয়ের ডাল ভাজা দিয়েছি, কাঁচা কলাইয়ের ডাল একটু তেলে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, দিয়ে লাস্টে নামবার সময় দিলাম। আর মশলা দিয়েছি আদা জিরে বাটা, একটু গরম মশলা দিলে ভালো হতো, গরম মশলা দিইনি। তো তারপর জেঠু আবার বেলার দিকে কটা নাজনে ডাঁটা পাঠিয়ে দিয়েছে। নাজনে ডাঁটা এখন মানে এখন তো সজনে ডাঁটার সময়, এখন নাজনে ডাঁটা খেতে খুব একটা ভালো লাগে না, তবুও দেখলাম ডাঁটাগুলো বেশ কচি কচি আছে, ভালো। ভাবছি ডাঁটাগুলো মাছ দিয়ে ঝোল করব, মাছ নিয়ে এসছে চারাপোনা, ওই মাছটা দিয়ে ডাঁটাগুলো ঝোল করবো। তবে নাজনে ডাঁটা দিয়ে ঝোল খুব একটা ভালো লাগে না, নাজনে ডাঁটা মোটা মোটাগুলো ভালো লাগে, সেই সর্ষে পোস্ত দিয়ে ঝাল করলে খেতে ভালো লাগে, মানে খুবই কচিও না আবার খুব পাকা তাও না, খুব সরু সরু এই টাইপের ডাঁটাগুলো ভালো লাগে না, না চেবানো যায় না গেলা যায়। আমাদের বাড়িতেও তো গাছ রয়েছে, আমাদের বাড়িতে একটা গাছ আছে ডাঁটা গাছ, নাজনে ডাঁটা না সজনে ডাঁটার গাছ রয়েছে, বাড়িতে একটা আছে, তারপরে মাঠে রয়েছে একটা, আবার আমাদের যে জায়গাটা কেনা আছে সেই জায়গাটা তোমাদের তো দেখানোই হলো না, ওই জায়গাতে একটা গাছ রয়েছে। তো ডাঁটা এবার ভালোই খেতে পারবো।
সজনে ডাঁটাগুলো একদম লম্বা লম্বা হয় বেশ, আর সোজা হয়, আর নাজনি ডাঁটাগুলো একটু ছোট ছোট হয় আর একটু বেঁকাটারা টাইপের হয়। এই যে দেখো একটু মোটা মোটা যেগুলো ছিল সেগুলো বেছে বেছে নিয়েছি। ওই তো 2-4টা আলু দিয়েছি, আলু দিয়ে মাছটা ওই ডাঁটা দিয়ে একটু অল্প করে ঝোল করব, খুব বেশি ঝোল করব না, কারণ এখন মানে ডেলি টক ডাল হচ্ছে, টক ডাল ছাড়া ভাতই খাবে না আমার বর, তাই জন্য রোজ টক ডাল করি। আর ওই একেবারেই ডালটা দিয়ে দিই আমার গুবলু সোনার জন্য, আর আমার শ্বশুর মশাইয়ের জন্য একটু ডাল তুলে রেখে দিই, ওর মধ্যে তেঁতুল গুলে দিই। টক ডাল ছাড়া খেতে পারে না একদম। আর ডাল কিন্তু রোজই হয় আমাদের বাড়িতে, মুসুর ডালটা। আর তেঁতুল দেওয়া টক ডালটা আমার ভালো লাগে না, তো আমি খাই না। যখন আম হবে, আম দিয়ে টক ডাল করলে তখন আবার খেতে খুব ভালো লাগে। আমের সেন্টটা খুব সুন্দর লাগে না ডালের মধ্যে দিলে, তাই জন্য ভালো লাগে। আর আমাদের বাড়িতে দেখো, তোমরা তো ভালো করে জানো একটা তরকারি রান্না কোনোদিনই হয় না, তো তার জন্য ভাবছি একটা উনুন বানাবো। সেই কবে থেকে বলছি আমাকে একটু মাটি এনে দাও, আমি পাশে একটা উনুন বানাই, তাহলে ভাতটা একদিকে বসে আর একটা দিকে তরকারি করে নিলে আমার তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার তো শুধু রান্না ছাড়া আরও তো অনেক কাজ আছে, তাই না বলো তো? কি করে কি করবো সারাদিন যদি 1:30 অবধি রান্নাই করতে থাকি, তাহলে বাকি কাজগুলো আমি করবো কখন? তো মাটি তো এনে দিচ্ছে না, তাহলে আমি কি করে উনুনটা বানাবো? আর বাড়িতে মাটি কোথায়? মাটি আছে আমাদের মাঠে, মাঠে ওই যে পুকুর আছে না একটা, ওই পুকুরের ধারে মাটি আছে অনেক বেশ, ওখান থেকে ওই মাটিগুলো নিয়ে আসলে না উনুন খুব ভালো হবে। তো কবে থেকে বলছি, তো এনেই দিচ্ছে না। আর এদিকে আমার শ্বশুরমশাই যদি সুস্থ থাকতো না, বাবাকে বললে বাবা কবেই মাটি এনে দিত, কারণ এই যে উনুনটা বানিয়েছে দেখছো, এটা কিন্তু বাবাই এনে দিয়েছিল মাটি, ওই মাঠ থেকে এনে দিয়েছিল, পুকুর পাড় থেকে। তখন বাবা সুস্থ ছিল, 2 বছর প্রায় হয়ে গেল। তো যাই হোক, তারপর রান্না কমপ্লিট করলাম। রান্না কমপ্লিট করে এই যে রান্নাঘরটাকে ঝাড়ছি, এত ঝুল হয়েছে না কি বলবো। দেখো কালি যত রান্না করি, রান্নার কালিগুলো তো ধোঁয়াগুলো বার হতে পারে না। একবার পাইপ দেওয়া উনুন বানিয়েছিল, পাইপটা এখনো আছে, পাইপ দেওয়া উনুন বানিয়েছিল, তারপর মিস্ত্রি দিয়ে করেনি, নিজে নিজে করেছিল আমার বর। দিয়ে ধোঁয়াটা না পাইপ দিয়ে বেরোতোই না, বাইরে দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যেত, দিয়ে উনুনে সেই জালই খায় না, রান্নাই হয় না, দিয়ে ভেঙে ফেলেছিলাম আমি। তার জন্য কালিতে এত মানে নোংরা হয়ে গেছে রান্নাঘরটা, সে কি বলবো। দেখো ঝুলে একদম চ্যাটচ্যাট করছে একদম। তো আজকে ঝুলটা ঝাড়লাম অনেকদিন পর, সময়ই পায় না, কি করবো বলো, 1:30টা বেজে যায় রান্না হতে হতে। তাহলে আমি কখন ঝুলটা ঝাড়বো? ছেলেটাকে খাওয়ানো থাকে, চান করানো থাকে, ছেলেটাকে টাইম মতন খাওয়াতেই পারি না এক একদিন, জানো তো। রান্না করতে করতে আমার 1:30টা বেজে যায়। তারপরে কড়াইটা আছে, আর কড়াইটা না অনেকগুলো রান্না হয়, তো কড়াইটা এত পড়ে, সে কি বলবো। কড়াই মাজতে গিয়ে কত সময় লেগে যায়। কড়াইটা মাজি, তারপরে ছেলেটাকে চান করাই, তারপরে খাওয়াই, খাইয়ে দিলেই ঘুমিয়ে যায়, ওরা এত ঘুম এসে যায়। তো তারপরে এই যে রান্না বান্না কমপ্লিট করে ছাদে এলাম। আর আমার বরের কাজ দেখো, ওই যে কি বলে মুসুরিগুলোকে পেটাচ্ছে রোদে বসে বসে, কিন্তু প্রচুর খাটনি। বলছে প্রথমে বলেছিল যে মেশিনে দেবো মুসুরিগুলো, তারপরে আবার বললো যে এত অল্প মুসুরি মেশিনে দিলে আর পাওয়া যাবে না, তাই হাতেই পেটাবো। হাতে পেটে দেখি বলছে আমি পারবো না বাবা, আমি মেশিনে দিয়ে দেবো, যা হয় হবে। তো এই যে দেখো সারাক্ষণ মানে 2 ঘন্টা ধরে মুসুরি পিটিয়ে এই কটা মুসুরি হয়েছে, তা আবার যত ঝাড়ছে তত বেরোচ্ছে, মানে ওগুলো আবার কুলোতে ঝাড়তে হবে। প্রচুর খাটনি আর কত মুসুরি বলো তো। আমি তাই বললাম যা হয় হবে, যা বেরোবে, তুমি মেশিনেই দাও, এত খাটতে হবে না, তুমি সারাদিন দোকান করে এসে বসে বসে আবার এই মুসুরি পেটাচ্ছে রোদে বসে বসে। দেখো 2 ঘন্টা ধরে পেটাচ্ছে, এই মুসুরিগুলো পিটিয়ে ওই কটা মুসুরি বার হয়েছে, তাহলে আর ওগুলো করতে কত সময় লাগবে। ভালো হলো খাই দিল, আমার কাজ একটু কম না। এখনই খাওয়াতে 2:10-15 বেজে যেত, তারপরে কাজটা আসতো। অনেকদিন ধরে কাঁচা হচ্ছে না। বাবু তো তোর কাছে ভালোই খেত, জল খাবারেও তোর কাছে খেত সকালবেলা। আমাদের ছোট মায়ের কাছে খেতে দেয় না, তোর কাছে খায়। ভালো হলো খাই দিলি, খেয়েছে নিয়ে আমি ঘুমিয়ে যাই, ঘুম পাড়িয়ে দিগা। ওই যে আমার কাকা শ্বশুরের মেয়ে, ওটা ও কালকে এসেছে। তো ও আসলে আমার গুবলু সোনাকে আর দেখে কেউ, ও সব সময় ওই পিসির কাছে থাকে। তারপরে ওর তো একটা মেয়ে আছে, ওর মেয়ের সাথে খেলা করে। আর ও আসলেই না আমার গুবলু সোনাকে চান করিয়ে দেয়, খাইয়ে দেয়। দেখে বৌদি রান্না করছে আর ও বসে থাকলে তখন চান টান করিয়ে দেয়। তো আমার রান্না হয়ে গেছে, আমি যদি দেরি হয়ে যাচ্ছে, তো ওই আমাকে এসে বললো বৌদি ভাতটা মেখে দাও, আমি ওকে খাইয়ে দিই। আমি খাওয়াতেই যাচ্ছিলাম, আমার ভালোই হলো, তাহলে তুই তাহলে খাইয়ে দে। আমার থেকে না ওর কাছে আরো ভালো খায়, একটু ভয় পায় তোকে, তাড়াতাড়ি খেয়ে নেয়। তা গুবলু খাওয়া হয়ে গেছে, তা ও এসে বলছে যে খাওয়া হয়ে গেছে, তাহলে কি ঘুম পাড়িয়ে দেবো? বলে হ্যাঁ ঘুম পাড়িয়ে দেখা যা, পাশাপাশি তো বাড়ি, আর ওর মেয়েও আছে, একসাথে দুজনে ঘুমাবে, বিকেলবেলা আবার আমি গিয়ে নিয়ে আসবো। আমি তারপরে ঘুম পাড়িয়ে দিল। আমি জামা কাপড় কয়েকটা ছিল ওগুলো কাচাকুচি করলাম, দিয়ে চান টান করলাম, দিয়ে খেতে বসলাম। আর গুবলু সোনা দেখলাম ঘুমোয়নি। আমাদের মানে যেখানে আমি বাসন ধুই, কড়াই মাঝি, ওখানেই ওদের তো ঘরের জানলা আছে, আমি একবার সারা নিলাম, আসবি আমার কাছে ঘুম পাড়িয়ে দেবো। তো সারাই দিল না, চুপটি করে শুয়ে আছি। আমার ননদ বললো যে ও আসবে না,
মানে ওর মেয়ের কাছে শুয়ে শুয়ে খেলা করছে। তাই আমি আর জোর করলাম না, থাক প্রত্যেকদিন তো আর ওকে পায় না। তো তারপর আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর মেশিনে বসলাম একটু। এই যে এই নাইটি দুটো নিয়ে এসেছি, আগের দিন নিয়ে এসেছি তো সেলাই করা হয়নি। নাইটি দুটো হাতা লাগাতে হবে আর সাইডগুলো একটু মারতে হবে। নাইটি দেখেছো কি সুন্দর ছাপাটা, আমার খুব পছন্দ হয়েছে, একটু অন্য টাইপের আর কালারটা বেশ মিষ্টি। ছাপাটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখে। আর পিছনে ফিতে আছে আর একটা সামনে পকেটও আছে। আর অনেক কদিন মেশিনে বসা হয়নি তো। আর আমাদের কি করে জানো তো, বেড়ালগুলো বাড়িতে এত দুষ্টু না, সে কি বলবো। মেশিনের ওপর এসে শুয়ে থাকে, মেশিনের ওপর যে একটা মানে চাদর দিয়ে চাপা দেওয়া থাকে, চাদরটার উপরে প্রচুর মানে বেড়ালের লোম ছিল। আমি আবার নিয়ে গিয়ে কেচে দিলাম। এত দুষ্টু বিড়ালগুলো, সে কি বলবো, মেশিনের উপর চুপটি করে শুয়ে থাকে। আমি কাচবো, কেচে আবার মেলে দেবো, আবার এসে শুয়ে থাকবে। আর এটাও নিয়েছি, দুটো একসাথেই নিয়েছি, ওটাও সুতির, দুটোই সুতির আর কি। ওটা কালো রঙের, কালো ছাপা তো আমার ভীষণ পছন্দ, তাই কালো রঙের একটা নিয়েছি আর গোলাপি চেক চেক। তো দুটোরই হাতা লাগাবো আর সেলাই করবো, মেশিনে বসলাম। আর এই দেখো, এই শাড়িটা আমার ননদিনী গিফট করেছে। কোন ননদিনী বলো তো? ওই যে যার সাথে আমি যেখানে সেখানে শপিং করতে যাই, বাজারে যাই, ঘুরতে যাই, ওই আমার ননদি। ওই যে জামালপুরে গেছিলাম, তারপরে বাগদেবীতলায় গেছিলাম, ওই ননদিনী আমাকে গিফট করেছে। শাড়িটা যে আমার কি পছন্দ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। অনেক দিন থেকে আমি এরকম একটা শাড়ি খুঁজছিলাম। পুজোর সময় তোমাদের বললাম না যে ব্ল্যাক কালারের শাড়ি আর লাল রঙের পাড় হবে, এরকম একটা শাড়ি আমি খুঁজছিলাম, কিন্তু মলে গিয়ে আমি খুঁজে পাইনি। এরকম টাইপের শাড়ি ছিল না, অন্য কালার ছিল। তো আমি ওই ননদের সাথে কালকে দুটো নাইটি কিনতে গেছিলাম। নাইটি তো আমার লাগে, তার জন্য দুটো নাইটি কিনতে গেছিলাম। তো ননদ যে এই শাড়িটা আমাকে গিফট করেছে ওখান থেকে নিয়ে, সঙ্গে সঙ্গে। শাড়িটা ভীষণ দামি আর শাড়িটা খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। ভেতরটা দেখেছো পুরো ব্ল্যাক, আর পাড়টা একটু লালচে খয়েরি, আর আঁচলটা পুরো লাল। আর ব্লাউজ পিসটাও আছে, ব্লাউজ পিসটা আমি ভাবছি অন্য জায়গায় বানাতে দেবো। আমি নিজে বানাতে পারলেও আমি বানাবো না, কারণ সময় হয় না। তার থেকে বড় কথা, শাড়িটা খুব গর্জিয়াস, এত সুন্দর পছন্দ। যদি একটু মানে খুঁত হয়ে যায়, কারণ আমি অনেক দিন আগে ব্লাউজ বানিয়েছি, প্রায় 1.5-2 বছর হয়ে গেল। যদি হাত ধরো ডেলি কাজ করা আর অনেক দিন পর পর কাজ করা তফাৎ না। এবার ওই ভাবছি যদি কিছু হয়ে যায় এত সুন্দর শাড়ি ব্লাউজটা, তাই জন্য ভাবছি দোকানে বানাতে দেবো ব্লাউজটা। আর আমার ওই ননদের নাম হচ্ছে মামুন, আর ভালো নাম হচ্ছে মীরা, আমি মামুন বলেই ডাকি। তো মামুনকে আমি একটা কথা বলতে চাই যে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা, আমি ভীষণ খুশি হয়েছি তোমার এই গিফটটা পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। আর ননদ যেদিন শাড়িটা আমাকে কিনে দেয় সেদিনকে ব্লগ করিনি, কারণ আমি ডেলি ব্লগ তো রোজ করি, সেদিনকে ব্লগ করা হয়নি। তো তার জন্য আমি ভিডিওর মধ্যে বলে দিলাম, তার কারণ আছে। কারণ হচ্ছে যে আমাকে না, মানে কেউ যদি ভালোবেসে কিছু দেয়, আমার না খুব তোমাদের সাথে সেটা শেয়ার করতে ইচ্ছা করে। কারণ তোমরা আমাকে এত সম্মান দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, আমার খুব ইচ্ছা করে যে আমার আনন্দটা, খুশিটা তোমাদেরকে জানাই। আমি ভীষণ খুশি। তবে কিছু মানুষ আছে জানো তো, যারা আমাকে পছন্দ করে না, মানে আমার এই ব্লগ করা পছন্দ করে না। সবাই ভাবে যে আমার এই ব্লগটা হয়তো নোংরামি, মানে এরকম ব্লগিং করে টাকা ইনকাম করছি, একটা ফালতু কাজ, অনেকে ভাবে। আমি বুঝতে পারি, অনেক আশেপাশে মানুষ আছে যারা বলা করে, আমি শুনতে পাই। তো জানি না কেন এরকম করে, আমি কি এমন খারাপ করেছি তাদের, জানি না। তবে আমি চাইবো যে তারাও ভালো থাকুক, আর আমিও যেন এভাবে কাজ এগিয়ে যেতে পারি। তাদের 2-4টে কথা বলাতে আমি কখনো পিছিয়ে যাব না। আমাদের ভালোবাসা পেলে আমি আরো এগিয়ে যাব। কে কোথায় কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এই যে দেখো, আমার বড় পুত্র আজকেও সন্ধ্যেটা দিয়ে দিল, কারণ ও তো সন্ধ্যা দিতে ভীষণ ভালোবাসে। দুপুরবেলা খাসির মাংস দিয়ে ভাত, পিসি চান করিয়ে দিয়েছে, পিসি খাইয়ে দিয়েছে, পিসি ঘুম পাড়িয়ে দিয়েছে, আবার পিসির কাছে সন্ধ্যাবেলা ম্যাগি খেয়ে আসলো। কত খাবে পিসি মনির কাছে? খুব মজা পায় ওই ননদটা আসলে। ওর মেয়ে আছে না একটা ছোট্ট মতো, ওর সাথে খেলা করে। গুবলু সোনা তো দুপুরবেলা ওখানেই ঘুমিয়েছে। তো আমি ওকে ডাকতে গেছিলাম, ঘুমোচ্ছিল। বিকেলবেলা গিয়ে তলিয়ে দুটো কলা দিলাম, খেলো, খেয়ে আবার পিসির সাথে বেড়াতে গেছিল। তারপর আবার সন্ধ্যাবেলা গিয়ে দেখি ম্যাগি খাওয়া হয়ে গেছে। পিসি ম্যাগি বানিয়ে দিয়েছে, ওর মেয়ে আর আমার ছেলে মানে গুবলু দুজন মিলে খেয়েছে। তো এসে তো আমি আর দুধ খাওয়াতে পারলাম না, কারণ ম্যাগি খেয়েছে বললো পেট ভরে। তো আমার বড় ছেলেকে একটু শসা আর একটু মুড়ি মেখে দিলাম, ওই যে খাচ্ছে। এখন তো পড়ার চাপ বেড়ে গেল। বলো তো, বলো 2 1 খেয়ে 2, 3 গুণে 6, 2 1 খেয়ে 2 বলো। 2 কি 2, 2 দুগুণে 2 গুণে 4, 3 দুগুণে 3 গুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 5 দুগুণে, জোরে বলো, শুনতে পাচ্ছি না, বলো 5 দুগুণে, আমার দিকে তাকাও, বলো 5 দুগুণে
বলবো না তো, কিছুতেই পড়ছে না, বলিয়ে বালিয়ে এত দুষ্টু হয়েছে ছেলেটা আমার। হ্যাঁ ওই দেখো চুইংগাম খেতে ব্যস্ত এখন। সবাইকে বলে আমি এখন পড়া করে নিই, আজকের মতো টাটা করে দিই। আমি খাবো এটা। বলো বলো সবাইকে বলে দাও, এইদিকে ঘরো, এইদিকে ঘরো। এটা আমি খাবো জানিস। হ্যাঁ